স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসফুজ্জামান। গাজীপুরের কাপাসিয়ার একটি বাড়ি থেকে এক নারী এবং তার ৩ শিশুকন্যা ও ভাইসহ ৫ জনের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিহতদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় সপরিবারে ভাড়া থাকতেন প্রাইভেট কার চালক ফোরকান মিয়া। গত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে ঘরের ভেতর মরদেহগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত শারমিনের স্বামী ফোরকান হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক। গাজীপুরের কাপাসিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, হত্যাকাণ্ডের কোনো কারণ জানা গেছে? এই ঘটনায় কোনো মামলা হয়েছে কি, আমাদের জানাবেন। জি আসিফ, আমরা ঘটনাস্থলে এসেছি সকালের খবর পাওয়ার সাথে সাথেই, কিন্তু এখানে এসে আসলে পুলিশ যতটুকু বলেছেন যে ফুরকানি আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং সেখানে ঘটনাস্থলে ঘরের ভিতরে আসলে আলামত মাদকাসক্তের আলামত রয়েছে বলে আমাদের এবং এখনো আমরা যে পিছনে দেখাতে চাই, এই বিল্ডিং এর দোতলা একটা বিল্ডিং, সেখানে নিচতলায় তারা ভাড়া থাকতো। দুটি স্থানে তিনটি স্থানে ৩টি লাশ রয়েছে, অর্থাৎ ঘরের মধ্যে জানালার মধ্যে স্ত্রীর লাশ বাঁধা ছিল এবং বিভিন্ন স্থানে ক্ষতর চিহ্ন ছিল এবং পাশাপাশি ৩ কন্যা, তারই ৩ কন্যা রয়েছে এবং একটি বিছানার মধ্যে পড়ে আছে এবং পাশের আরেকটি বেডে শ্যালকের লাশ রয়েছে এবং এখানে এসে আমরা জানতে পেরেছি যে এই স্থানে তার রয়েছে সেই ভাগ্নে আসলে ঘটনাস্থলে এসে আমাদের জানিয়েছেন যে তাদেরকে টেলিফোনে জানানো হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ খুঁজে নেওয়ার জন্য। শ্যালককে কিন্তু চাকুরির কথা বলে আসলে ফুরকান গতকাল এই বাসাতে ডেকে আনে ফরিদপুর থেকে এবং এরপর পরই আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাতে কোন এক সময় এবং তখনই কিন্তু রাতেই টেলিফোনের পরে ফোন করে তাদের পরিবারকে জানানোর পরে ফুরকানের মোবাইল বন্ধ পাওয়া যায় এবং এলাকাবাসী সকালবেলা আসলে দেখতে পায় এবং পুলিশ এবং বিভিন্ন তদন্ত টিম কিন্তু এসেছে, পিবিআই, ডিবি এবং সিআইডি লোক এসেছে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসেছেন। আমাদের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ফুরকানি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং মামলার বিষয়ে আসলে পুলিশ তদন্ত করছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানিয়েছেন যে যেহেতু মার্ডার হয়েছে সে বিষয়ে যদি ঊর্ধ্বতন কোনো তদন্ত গঠন করতে হয় আসলে জেলা প্রশাসকের সাথে কথা বলে সে ব্যবস্থা নেবে। প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছে কেন হত্যাকাণ্ড ঘটেছে, এর কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে ফুরকানি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। আসিফ। জি, গাজীপুর থেকে ছিলেন জাহাঙ্গীর আলম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মুরসালিন নামে এক কলেজ ছাত্র সহ 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, গত রাত 11টার দিকে কসবা উপজেলার অন্তত 15 জন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ধজনগর পাথারিয়াদার এলাকায় প্রবেশ করে। চোরাচালানের মালামাল ফেরার সময় 49 বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদার ক্যাম্পের টহল দলের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা চোরা কারবারিদের উপর 2 রাউন্ড ছররা গুলি ছোড়ে। এ সময় কসবা উপজেলার ধ্বজানগর গ্রামের মুরসালিন ও নবীর হোসেন সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের ভারতের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুরসালিন ও নবীর মারা যায়। বিএসএফ কমান্ডেন্টের সাথে যোগাযোগ করে নিহতর 2 মরদেহ ফেরত আনার বিষয়ে কাজ করছে 60 বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সকাল 9:10 তার কফিন ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বৃষ্টির মরদেহ গ্রহণ করতে তার বাবা মা সহ পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত হন।
ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করে দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গর্বিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক বন্যায় দেশের হাওর অঞ্চলে শত শত কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 2 লাখের বেশি। তলিয়ে যাওয়া ধান এখনও ঘরে তোলার চেষ্টা করছে চাষিরা। অনেকে ধান শুকানোর কাজে ব্যস্ত, কিন্তু মিলছে না ফসলের কাঙ্ক্ষিত মূল্য। হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 23,000 কৃষক। কয়েকদিন পর্যাপ্ত রোদ থাকায় ধান শুকানো ও হাওরে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত চাষিরা। তবে এরই মধ্যে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আজকে রোদ দিছে, যদি বাকি সময় রোদ দেয়, এক সপ্তাহ রোদ দেয়, যে 22 বিঘার মধ্যে 3 বিঘা সেইগুলো শুকাইবার সম্ভাবনা হইব। আর যদি রোদ না দেয় তাহলে এগুলো বাতিল হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো। জেলার 4টি উপজেলার 11,500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় 340 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুনামগঞ্জে এখনও 20,500 হেক্টরের বেশি জমির ধান পানিতে তলিয়ে আছে। এরই মধ্যে জেলায় শতকরা প্রায় 80% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাকি ধান ঘরে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। 12টি উপজেলায় প্রায় 51,000 ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মৌলভীবাজারের হাওড়াঞ্চলের প্রায় 4,300 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 26,000 কৃষক। নষ্ট হয়েছে প্রায় 17,000 মেট্রিক টন ধান। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান ধানের দাম খুবই কম, অথচ শ্রমিকের মজুরি দিতে হচ্ছে প্রতিদিন প্রায় 1,000 টাকা। এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন। সরকারে কিছু অবদান দিত তাহলে তো আমরা কিছুটা সাহায্য করলে ভালো হইতো। এরকম সবাই যদি এরকম কষ্টের মাঝে থাকে, তো যদি সরকার থেকে কিছু আইতো তো কিছুটা সাহায্য হইল না। আমার তো ক্ষেত কৃষ্টি লইয়া গেছে কি আমরা সবাই, এখন আমরা কিভাবে বাচ্চা লইয়া বাঁচতাম, গরু আসল লইয়া তো ওরও বিপদও। রোদের কারণে কিশোরগঞ্জের হাওরের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। প্রায় সবাই ব্যস্ত ধান শুকানোর কাজে। চাষিরা জানান টানা কয়েকদিন রোদ থাকলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। রোদ্রে কাজ করতে পারি, ধান শুকাইতে পারি, হাওরের থেকে ধান কাইতে নিতে পারি। আমাদের জমিনের ধান জমিনে ফালায় রাখতে হয়, আনার মতো কোনো সম্ভবতা না, কারণ রাস্তাঘাট নাই। আর কইছে আপনার বেড়িবাঁধ যদি ভাঙ্গা যা, ধান একটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই। নেত্রকোনায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে হাওর ও নিচু এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী প্রায় 450 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। আর ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা প্রায় 78,000। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। নদী ও সাগর থেকে অবাধে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আনা হচ্ছে রেণু। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সম্ভাবনাময় চিংড়ি হ্যাচারি শিল্প। এটি পটুয়াখালীর সোনাতলা নদীর দৃশ্য। এভাবে প্রতিনিয়ত নিষিদ্ধ জাল ব্যবহারের মাধ্যমে শিকার করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। শুধু এ নদী নয়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, আন্ধারমানিক, রাবণাবাদ ও তেঁতুলিয়া নদীসহ জেলার সকল নদীর চিত্র একই। এতে ধ্বংস হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ক্ষুদ্র জলজ প্রাণী ও প্লাঙ্কটন। অন্যদিকে ভারত থেকে অবৈধভাবে ঢুকছে চিংড়ির রেণুপোনা। এসব পোনা কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট, বটতলা ও কুড়িয়া ব্রিজ সহ সীমান্তবর্তী এলাকায়। এতে চাপে পড়েছে দেশীয় চিংড়ি হ্যাচারি শিল্প। আধুনিক পদ্ধতিতে কোটি কোটি রেণু উৎপাদনের সত্ত্বেও বিক্রি করতে না পারায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। নদীর মাছ ধরা নিষিদ্ধ, রেণু তা ধরতেছে, অবাধে বেচা কিনা হচ্ছে, আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা উৎপাদন করেও মাছ বেচা বিক্রি করতে পারতেছি না। এগুলো যদি অবাধ এরকম চলে তাহলে বন্ধ হওয়ার পথে আমাদের এই হ্যাচারিগুলো। পটুয়াখালীতে নিবন্ধিত 5টি গলদা চিংড়ি হ্যাচারি রয়েছে। প্রতিটি হ্যাচারিতে 30 থেকে 50 জনের বেশি শ্রমিক কাজ করেন। হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেলে শুধু ব্যবসায়ী নয়, জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন শত শত শ্রমিক। হ্যাচারি দিয়ে আমরা আমাদের সংসার
পারিবারিকভাবে আমরা চলতে পারি। আমাদের একটা হ্যাচারিতে 30 জন করে কর্মচারী আছে, দুইটা হ্যাচারিতে 60 জন, এরকম বাংলাদেশে আরও প্রচুর হ্যাচারি আছে, যেগুলো হ্যাচারিতে অনেক কর্মচারী আছে। আস্তে আস্তে যদি এভাবে পোনা বিক্রি না হয়, তাহলে আমাদের আমরা যারা কর্মচারী আছে আমরা পথে বসে যাব। চিংড়ি হ্যাচারি ব্যবসায়ীদের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। কিছু অসাধু লোক তারা রেণুপোনা সংগ্রহ করার সাথে জড়িত আছে বলে আমরা জেনেছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন রেণুপোনা না ধরা হয়। যারা আমাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বেশ কিছু সফল অভিযান করে রেণুপোনা ধরে আমরা নদীতে বা জলাশয়ে অবমুক্ত করেছি। প্রতি বছর প্রতিটি হ্যাচারি থেকে উৎপাদন করা হয় 1.5 থেকে 2 কোটি গলদা চিংড়ির পোনা। তাই অবৈধভাবে রেণুপোনা কেনাবেচার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পাল্টে গেল রংপুরের পপকর্ন বিক্রেতা আলামিনের জীবন। মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক স্কুল দায়িত্ব নিয়েছে তার। আলামিনকে নিয়ে দীপ্ত টিভিতে প্রতিবেদন প্রচার হয়। আর পপকর্ন বিক্রি করতে হবে না রংপুরের আলামিনকে। এখন লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছে সে। এই সুযোগ করে দিয়েছে মানিকগঞ্জের একটি বেসরকারি স্কুল। গত 11 এপ্রিল দীপ্ত টিভিতে আলামিনকে নিয়ে সংবাদ প্রচার হয়। এরপর তাকে নিয়ে আলোচনা শুরু হয় এবং অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রচার করে। আলামিনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই নতুন জীবনে আলামিনের উচ্ছ্বাস প্রকাশ। এখন আমি ঢাকায় পড়াশোনা করব, অনেক সুন্দর জায়গায়, এনে অনেক নতুন জীবন শুরু করব আবার প্রথম থেকে। আলামিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তার পরিবারের সদস্যরাও। এখানকার পরিবেশ দেখে আমাকে খুব ভালো লাগতেছে এবং আমার নাতিকে এখানে আমি শিক্ষা করাবো। ওই জন্য এখান থেকে শিক্ষা লাভ করিয়া ওর মানুষের মতো মানুষ হতে পারে। বাচ্চা আমার ভালো থাকে ওটাই ভালো, আমার শান্তি। আলামিনের জন্য আমাদের দোয়া আছে। আলামিনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন বিদ্যালয়ের অধ্যক্ষ। ও যেহেতু চাচ্ছে পড়াশোনা করতে, তাহলে তার পড়াশোনার সুযোগটা করে দিতে হবে। এই রিপোর্টটি যিনি করেছেন সাংবাদিক, ওনার সাথে যোগাযোগ করি এবং করে আমি বলি যে আলামিনের জন্য আমি কিছু করতে চাই, যে এখানে আবাসিক ব্যবস্থা আছে এবং সেই হোস্টেলে থেকে সুন্দরভাবে সে পড়াশোনা করবে, এই দায়িত্বটা আমি নিতে চাই। আলামিনের স্বপ্ন ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর বড় মাগবাজারে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো কিডস আর্ট কার্নিভাল 2026। বর্ণিল এই আয়োজনে শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বিকাশের লক্ষ্যে একটি বিশেষ আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিশুরা স্বাধীনভাবে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পায়। ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল মিস শামনাজ ফারজানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইংলিশ মিডিয়াম এই স্কুলটির নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। আগামী জুলাই থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির নির্বাচিত সদস্যরা গতকাল শুক্রবার কলকাতায় এক সভায় শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভার নেতা হিসেবে মনোনয়ন দেয়। বিজেপির প্রবীণ নেতা ও সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথম বিধানসভায় বিজেপির দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন। এই মনোনয়নের বিপক্ষে কেউ অবস্থান নেয়নি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নবনির্বাচিত দলের শপথ আজ হচ্ছে না। তামিলনাড়ুর রাজ্যপাল জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজয় থালাপতির দল। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকের। শুক্রবার বিকালে দলগুলোর টিভিকে সমর্থনও জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায়
তামিল চলচ্চিত্র নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এই ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই যুদ্ধবিরতির কথা জানান ট্রাম্প। শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে 3 দিনের যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির কথা স্বীকার করেন রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি ইউশাকভ। জানিয়েছেন পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলোচনার পরিপ্রেক্ষিতে এই সমঝোতা হয়েছে। বিশ্বকাপের 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে জানিয়েছে ফিফা। 48 দল নিয়ে ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামি জয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্র্যান্ড মানা। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেসান্ড্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ফিফা জানিয়েছে সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসঙ্গীতের পারফর্মাররা অংশ নেবেন। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।